আমার কাছে তো কিছু নেই, আপনি যেগুলো পাঠাবেন সেগুলোই আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ তোরা ঠিক আছে। তোর সাথে কথা বলে নিস বাবা, হ্যাঁ। হুম হুম হুম, ঠিক আছে। হ্যাঁ বলো, কি চাহিদা বলো, শুনি আগে। স্যার বলছি আমাদের যে টেস্টগুলো পড়ানো হয়ে গেছে সেগুলো নোট হুম, পেলে আমাদের ভালো হতো। কি ধরনের নোট বলো সেগুলো? মানে নোট বলতে একটা হয়, আগে হ্যাঁ যখন সে পরীক্ষা হতো তখন সেখানে 2 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হতো। এখন তো তোমাদের লিখতে হয় না, এখন তো শুধু এমসিকিউ হয়। তাহলে হ্যাঁ স্যার এমসি এমনি হ্যাঁ কোশ্চেনগুলো বলছি, দিলে ভালো। হ্যাঁ এমসিকিউ এর আমি দেখবে যে দুটো প্রশ্ন বোধহয়, দুটো না তিনটে টেক্সটে দিয়েছি, তোমাদের সাহিত্যের ইতিহাসেরও দিয়েছি, তাই না? কিছু কিছু দেওয়া হয়েছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ এবার সেগুলোই প্র্যাকটিস করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এমসিকিউ, এরপরে আমি ফুল লেন্থের কোশ্চেন পরীক্ষা নেব। কিন্তু এক একটা টেক্সট থেকে ধরে সমস্ত এমসিকিউ তো এইভাবে দেওয়া যায় না, সেটা তুমি টেক্সটটা পড়বে, পড়লেই তো তুমি বুঝতে পারবে। তুমি যখন টেক্সটটা পড়ছো সেখানে তুমি বুঝতে পারবে না যে এখান থেকে কোন কোন এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। বলো। স্যার বলছিলাম যে আগের দিন যে আপনি পিডিএফটা দিয়েছিলেন সেই কোয়েশ্চেন গুলো স্যার সলভ করেছি, তাহলে স্যার অ্যান্সারটা কি পাওয়া যাবে? মানে আমি কিছু দিনই আমি স্যারকে পাঠিয়ে দিয়েছি, স্যার তোমাদের দিয়েছেন, এবং হ্যাঁ হ্যাঁ অ্যান্সার হ্যাঁ। যেটা সলভ করেছো সেটা আবার স্যারই দিয়ে দেবেন অ্যান্সার। ঠিক আছে, ওটা স্যারই আবার আচ্ছা। অ্যান্সার দিয়ে দেবেন তোমাদের। তোমরা মিলিয়ে দেখে নেবে। এবার আলাদা করে যেটা বলছো যে ধরো একটা টেক্সট থেকে আমি কথায় কথায় বলছি 50টা এমসিকিউ দিলাম, ওতে তোমাদের কোনো উপকারই হবে না। তুমি তো আর এমসিকিউ পড়বে না, তুমি তো পড়বে টেক্সটটা। তাহলে টেক্সট যদি পড়তে হয়, তোমাকে মূল লেখাটা যদি পড়তে হয়, সেটাকেই প্রায়োরিটি দাও। যেমন ধরো সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে, একটু মাইকটা মিউট করো। যেমন ধরো সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমি বিষয়গুলো ডিসকাস করে তোমাদের তার পিডিএফ দিচ্ছি। পিডিএফটা কিন্তু আবারও বলছি, ওটা একটা মডেল মাত্র, কিন্তু আসল যে পড়ার জায়গাটা সেটা কিন্তু বই। বই না পড়ে আজ পর্যন্ত কোনো পরীক্ষা কোয়ালিফাই করা যায়, তাই না? শেষ পর্যন্ত তোমাকে তো সেই বইটাই পড়তে হবে। অতএব বইয়ের দিকে নজর দাও, সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে সব ক্ষেত্রে। ইনফ্যাক্ট আমি গ্রামারের কথাও তাই বলবো। তোমাদের গ্রামারের কি কি টপিক হয়েছে বলো? আর ব্যাকরণে কি কি হয়েছে আপাতত বলো, আমি বলে দিচ্ছি। ম্যাডাম কি কি করিয়েছেন? স্যার পদ সম্পর্কে পড়িয়েছে, তারপরে কোনটা কোনটা পদ? পদ সম্পর্কে বিশেষ বিশেষণ এগুলো। আমি আর বিশেষ বিশেষণ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এবার আগে নিশ্চয়ই সেটা, হ্যাঁ শোন, আচ্ছা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সেখানে কিন্তু তোমার ওই মানে নোট করে খুব লাভ হবে না, সেখানেও তোমাকে সেই বই এবং বিষয়টাকে বুঝে নিতে হবে। কেমন? সুতরাং এক্ষেত্রে আমি আবারও বলবো, যদি কোনো এমসিকিউ ভিত্তিক বই পড়ো তাহলে ভুল করছো। এমসিকিউ ভিত্তিক কোনো বই পড়বে না, তোমরা পড়বে হচ্ছে টেক্সট বই। সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, যা কিছু আছে সমস্ত টেক্সট বই পড়বে। আর যে টেক্সটগুলো আমাদের পড়া হয়ে যাচ্ছে তার এমসিকিউ আমি দিয়ে দেব, সেগুলো সলভ করবে। নো ডাউট সেগুলো সলভ করা অবশ্যই জরুরি, সেগুলো তো করবে। ঠিক আছে, বুঝতে পারলে? বলো, যদি আর কিছু বলার থেকে বলতে পারো নিঃসংকোচে। এমসিকিউ উপরে কোনোদিন পরীক্ষা দিতে যাবে না, বুঝতে পেরেছো? স্যার এছাড়া যদি বলছি যে বলো, হ্যাঁ বলো। বলছি যে ওই সেকেন্ড পেপারের দ্বিতীয় ভাষার যে আমাদের টেক্সট গুলো, সেগুলোর তো কোনো কোশ্চেন নেই। সেকেন্ড পেপার বলতে সেকেন্ড পেপার কোনটা? মানে দ্বিতীয় ভাষার যে আমাদের 19-এর যে পিডিএফ গুলো আপনি দিয়েছেন, ওগুলোর মধ্যে তো কোনো কোশ্চেন নেই, মানে ওগুলো একটু করে দিলে আমাদের ভালো হতো। তৃতীয় ভাষার পিডিএফ দিয়েছি মানে কোন পিডিএফটা বলো তো, কোন টপিকটা? স্যার সাহিত্য সম্ভার বলছে মনে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। সাহিত্য সম্ভারে পিডিএফ দিয়েছি মানে কোন পিডিএফটা, মানে যেগুলো টেক্সটের কথা বলছো, হ্যাঁ মূল হ্যাঁ বইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে আমি যেগুলো, এগুলো হ্যাঁ এগুলো যেমন যেগুলো আমরা পড়েছি পড়ানো আমার। হবে, হ্যাঁ হ্যাঁ বলছি যেগুলো ক্লাসে পড়ানো হবে সেগুলোর আমি সমস্ত এমসিকিউ দেবো, এবং সব এমসিকিউ না, দেখবে প্রত্যেকটা থেকে 10টা 15টা এরকম করে দেওয়া আছে। যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি তোমাদের বলি, দাঁড়াও কোথায় এমসিকিউ গুলো রেখেছি আমার দেখতে হবে। আমার যতদূর মনে পড়ছে আমি বোধহয় তোমাদেরকে
চর্যাপদ থেকে এমসিকিউ দিয়েছি, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দিয়েছি, আর এদিকে দিয়েছি হলো, আর কি দিয়েছি, জন্মভূমি আজ, আমাকে দেখুন, হ্যাঁ মানুষের ধর্ম, তাই তো? মানুষের ধর্ম পেয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আরো যে টেক্সট গুলো আমাদের পড়া হয়েছে সেগুলো আমি রেডি করছি, সেখান থেকেও এরকম 10টা 5টা করে দেবো, কিন্তু ওভারঅল টোটাল সিলেবাসের ওপর যে 60 নাম্বারের, সেইখানে তোমরা ভ্যারাইটিস এমসিকিউ পাবে। আর আরো একটা কথা বলার, তোমাদের বাড়িতে কিন্তু টোটাল টেক্সট প্রত্যেকটা ধরে ধরে পড়তে হবে। ক্লাসে আমি সেগুলোই করাচ্ছি যেগুলো এক এক করে ব্যাখ্যা করে করাতে হবে, ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় যে ওই কটাই তুমি পড়ছো, তা নয়, তুমি কিন্তু পুরোটাই পড়ছো। যেমন আমরা অলরেডি কোনি শুরু করেছি, তো কোনি পড়া। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে ওই কোনি থেকেও এমসিকিউ যাবে, কিন্তু প্রফেসর শঙ্কু এখনো শুরু করিনি, প্রফেসর শঙ্কু নিজেরা পড়বে। এটা কিন্তু নিজেদেরকে করতে হবে, পুরোটা কিন্তু ক্লাসে কখনোই সম্ভব না, বুঝতেই পারছো যে এত বিরাট সিলেবাস। আর এমসিকিউ করে যারা পরীক্ষা দিতে যাবে তারা যে কি ভয়ঙ্কর অসুবিধা করবে যখন পরীক্ষার হলে গিয়ে পৌঁছবে তখন বুঝতে পারবে। সুতরাং একদম ওই ফাঁদে পা দেবে না যে এই 4টে এই 10টা এমসিকিউ দিয়ে দিচ্ছি এর মধ্যেই পরীক্ষায় আসবে। আমি দেখেছি এরকম অনেক জায়গায় বলাও হচ্ছে, ভুল, এটা কখনোই হয় না। এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হলে পুরোটাই পড়তে হবে তোমাকে, ঠিক আছে? আর আমি তো আলোচনা করে দিচ্ছি বিষয়গুলো, যে আলোচনাটা করে দিচ্ছি সেটা একটু ভালো করে শোনো, আমার মনে হয় সেখান থেকে অনেকটাই তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আর যদি কিছু বলার থাকে বলো, তারপরে আমি আজকের টেক্সটে যাব। লাস্ট ক্লাসে আমরা কোনটা পড়েছি? স্যার অধ্যয়ন ও জ্ঞান লাভ। ওটা কি কমপ্লিট হয়েছে? না স্যার, একটু বাকি আছে। আচ্ছা বেশ, দেখছি, দাঁড়াও। হ্যাঁ, আর কিছু বলছি না, বলো। স্যার আপনি তো দিচ্ছেন স্যার, আপনাকে যদিও এটা বলাটা ঠিক হবে কিনা জানি না, কিন্তু ব্যাকরণেরও পড়েছি, কিন্তু একটু প্র্যাকটিস করার জন্য আপনি যেমন দিচ্ছেন ওরকম এমসিকিউ দিলে না ভালো হয়। এমসিকিউ মানে এমসিকিউ পাওলি ব্যাকরণে কিছু? না স্যার, কিছুই পাইনি স্যার ব্যাকরণ। আচ্ছা, তাহলে একটা কাজ করো, আমি ব্যাকরণের এমসিকিউটা তাহলে আমাকে রেডি করতে হবে। একটু স্যারকে বলেছো ব্যাকরণের এমসিকিউ এর কথা? আমি গ্রুপে মেসেজ করেছিলাম, তারপর ওই ম্যামকে ওনাকেও বলেছি, কি বলছেন? দেননি স্যার। আচ্ছা ঠিক আছে, একটা বললেন কাজ যে করো, স্যারের সাথে কথা বলবেন। ব্যাকরণের কি কি টপিক হয়েছে আমাকে একটুখানি লিখে পাঠিয়ে দিও তো, কোন কোন টপিক গুলো হয়েছে এখনো পর্যন্ত, টপিক গুলো আমাকে দিয়ে দিও, ঠিক আছে? দেখে নাও। আচ্ছা, এটা কোন বইয়ে আছে বলো তো? এই 4টে বই আর আমার মনেও থাকে না কোন বইয়ে কোনটা আছে। এই যেটা আমরা পড়ছি 9 সাহিত্য সম্ভার, ক্লাস 9। 9 সাহিত্য সম্ভার। আচ্ছা, পেজ নাম্বার কত? পেজ নাম্বার 45 স্যার। পেজ নাম্বার 45 দেখছি, 45। হ্যাঁ পেয়েছি। আচ্ছা, কোন পর্যন্ত হয়েছিল আমাকে একটু বলবে? স্যার মানব প্রকৃতির পর জয় প্রকৃতি পর্যবেক্ষণের দ্বারাও তাও বুঝতে হবে, ওই লাইনটাও। ওই প্যারাগ্রাফটা শুরুর লাইনটা বলো আমাকে। এদেশে শুধুই বই পড়িয়ে বিদ্যা শেখানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও, আমি স্ক্রিনটা শেয়ার করছি, তারপর আরেকটা টেক্সটটা দিয়ে শুরু করব। দাঁড়াও। নিজেদের ওপর একদম ভরসা রাখো, তোমরা নিজেরাই সব অ্যান্সার করতে পারবে। কেন এমসিকিউ পড়বে? বই পড়বে, গিয়ে পরীক্ষায় অ্যান্সার দেবে, ব্যাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পেয়েছি। এইখান তো স্ক্রিন দেখা যাচ্ছে, তো স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তাহলে আগের অনুচ্ছেদটাতে আমরা দেখলাম এখানে কি বলছেন প্রাবন্ধিক, দুটো প্রকৃতির কথা বলছেন, মানে একটা বলছেন যে জড় প্রকৃতি আর একটা হচ্ছে জীব জগৎ। জীব জগৎ, জড় জগৎ, দুটো জগৎকে নিয়েই তিনি কিন্তু কথা বলেছেন, দুটো জগৎকে নিয়েই তিনি ভেবেছেন। এইবার এই
জীবজগৎ যেটা, যে জীবজগতের সাথে মানুষের নিত্যদিনের আদান প্রদান, এবং মানুষ তো একা এই পৃথিবীতে বাঁচে না, এটা খুব কমন কথা, আমরা দীর্ঘদিন ধরে শুনি। কিন্তু মানুষ যেমন একা বাঁচে না, তার সাথে এটাও ঠিক এমন এমন ক্ষেত্রে মানুষের সাথে এই জীবজগতের সম্পর্ক তৈরি হয় যেগুলো সরাসরি নয়, যেগুলো একটুখানি ঘুরিয়ে। প্রত্যেক দিনের জীবনে আমাদের লাগে না, কিন্তু কারুর কারুর ক্ষেত্রে লাগে। যেমন কি বলছেন, জুলজিক্যাল গার্ডেনে ইউরোপীয়রা নানা রকম পশু পাখি কীট পতঙ্গ প্রভৃতির জীবনযাপন প্রণালী অধ্যয়ন করেন। তাহলে ইউরোপিয়ান যে এটা করছে উনি জানলেন কি করে? আসলে তিনি জানলেন এই কারণে যে দীর্ঘদিন ধরে তিনিও কিন্তু ইউরোপে সময় কাটিয়েছেন। সেই কারণে তিনি জানেন বিষয়টা। কি বলছেন, ফরাসি দেশের একজন উকিল, ভেবে দেখো, তার মানে তার প্রফেশনটা হচ্ছে ওকালতি। তাহলে ফরাসি দেশের একজন উকিল 20 বছর ধরে শুঁয়োপোকা ও প্রজাপতি কেমন করে এক থেকে অপরে পরিণত হয় তা পর্যবেক্ষণ করেছেন, আর তার একটি কৌতূহলপ্রদ বিবরণ লিপিবদ্ধ করেছেন। আচ্ছা, তাহলে যার পেশা ওকালতি, তিনি এই কাজটা করছেন, কেন করছেন? আচ্ছা, এখানে আমাদের দেশের একজনের কথা উল্লেখ করব। ছোটবেলায় আমরা সবাই একটা লেখা নিশ্চয়ই পড়েছি, তোমার মনে আছে কি জানি না। সেটা হলো পিঁপড়ের বুদ্ধি বলে একটা লেখা আমাদের ছোটবেলায় ছিল, গোপাল চন্দ্র ভট্টাচার্যের লেখা। কারণ কি মনে আছে গোপাল চন্দ্র ভট্টাচার্যের লেখা পিঁপড়ের বুদ্ধি? হ্যাঁ স্যার। আচ্ছা, এই গোপাল চন্দ্র ভট্টাচার্য কে ছিলেন? গোপাল চন্দ্র ভট্টাচার্য তিনি কিন্তু আদতেই কোনো বিজ্ঞানী ছিলেন না। গোপাল চন্দ্র ভট্টাচার্য ছিলেন একজন, মানে বাই প্রফেশন যদি আমরা বলি, তাহলে পৌরোহিত্য ছিল তার পেশা। তিনি ছিলেন পুরোহিত, একটা গ্রামে থাকতেন, নামটা আমি ভুলে গেছি। তো একদিন তিনি কি করলেন, তিনি তিনি হ্যাঁ একটা কাজ করতেন, তার কাছে এই নেচার ব্যাপারটা খুব আকর্ষণের ছিল, প্রকৃতিকে তিনি খুব ভালোভাবে দেখতেন, অবজার্ভ করতেন। কোনো প্রথাগত বিজ্ঞান শিক্ষা তার ছিল না। তিনি কোনো এক যজমানের বাড়ি থেকে পুজো পাঠ সেরে ফিরে আসছেন। তো যখন তিনি ফিরে আসতে গিয়ে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যের পরেই দেখছেন মাঠের মধ্যে একটা গাছ থেকে যেন আলো বেরোচ্ছে। একটু ভয় পেয়ে গেলেন, কি হলো ব্যাপারটা। সামনের দিকে এগোলেন, গিয়ে দেখলেন যে হ্যাঁ, সত্যি তো গাছটা থেকে আলো বেরোচ্ছে। অদ্ভুত ব্যাপার। উনি আবার পরের দিন সন্ধে নামার পরে মাঠের ওখানে চলে এলেন, দেখলেন না, কোনো আলো বেরোচ্ছে না। কি আশ্চর্য, তাহলে কালকে ভুল দেখলেন না, ঠিকই তো দেখেছেন। আবার কিছুদিন পর তিনি যখন ওইখান দিয়ে আসছেন, তখন দেখছেন আলো বেরোচ্ছে। এইবার একটা জিনিস তার মাথায় হঠাৎ স্ট্রাইক করলো। এর আগেও যেদিন গাছটা থেকে আলো বেরোতে দেখেছিলেন, সেদিন বৃষ্টি হয়েছিল তার আগে, আজকেও কিন্তু বৃষ্টি হয়েছিল। তার মানে বৃষ্টির সাথে কোনো সম্পর্ক আছে আলো বেরোনোর। পরের দিন সকালবেলায় তিনি সেই গাছের একটা অংশ কেটে নিয়ে তার বাড়িতে চলে এলেন, দিয়ে বাড়ির উঠোনে রেখে দিলেন। তার একদিন পরেই আবার বৃষ্টি হলো, এবং সন্ধ্যের পর দেখলেন সেই উঠোনে রাখা যে অংশটুকু গাছে, সেখান থেকে আলো বেরোচ্ছে। তিনি এর কার্যকারণ সম্পর্ক কিছুই জানতেন না, যে এর সাথে কোন ফসফেট যৌগ মিশে গিয়ে কি হচ্ছে না হচ্ছে, এত কিছু জানতেন না। কিন্তু তিনি একটা লেখা লিখলেন, লেখাটার নাম ছিল আলো বিকিরণকারী বৃক্ষ, বা এই ধরনের একটা নাম ছিল। লেখাটা কোনো একটা পত্রিকায় যখন প্রকাশিত হলো, লেখাটা গিয়ে পড়লো জগদীশ চন্দ্র বসুর হাতে। তো বুঝতেই পারছো জগদীশ চন্দ্র বসু তাকে চিনতে ভুল করেননি। জগদীশ চন্দ্র বসু কি করলেন, তিনি কিন্তু একদম আহ তাকে সরাসরি তার সাথে যোগাযোগ করে পশু বিজ্ঞান মন্দিরে তাকে নিয়ে চলে এলেন। কারণ তার মনে হয়েছিল এই মানুষটি যেভাবে বিজ্ঞান চর্চা করেন, সেইভাবে বিজ্ঞান চর্চা করতে গেলে প্রথাগত শিক্ষায় যারা শিক্ষিত, তারা সেটা করতে পারবেন না। তিনি অবজার্ভ করছেন, তো
অধিকাংশ ক্ষেত্রে প্রথাগত শিক্ষায় যারা বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হন তারা অবজারভেন্স থেকে বড় কথা অবজার্ভ করেন, পুঁথিগত বিদ্যাকে কাজে লাগান, কিন্তু তিনি তো সেটা লাগাচ্ছেন না। পরবর্তীকালে গোপালচন্দ্র ভট্টাচার্য চলে আসেন, তিনি হয়ে যান, এটাকে একটা শব্দে বলা হয়, ইংরেজিতে শব্দটাকে কি বলে মানে মনে নেই আমার, মানে যিনি পর্যবেক্ষণের মধ্যে দিয়ে বিজ্ঞানকে বোঝার চেষ্টা করেন, যে কারণে পিঁপড়ের বুদ্ধিতে দেখবে পিঁপড়েরা কি করছে না করছে তিনি কিন্তু ওই মানে পরপর পরপর অবজার্ভ করে করে দেখছেন, তো সেই অবজারভেশনের মধ্যে দিয়ে যেটা দেখছেন সেটাই তিনি বলছেন সেখানে। তো এই যে অবজারভেশন, ভারতীয়দের মধ্যে বিজ্ঞান চর্চায় এই ধরনের অবজারভেশন খুবই কম, কিন্তু এক্ষেত্রে সেই অবজারভেশনটা তিনি উল্লেখ করছেন ফরাসি দেশের একজন উকিলের, যে কারণে বলা হচ্ছে যে ওকালতি তার যে পেশা, তার প্রফেশন, তাহলে তো তার এই কাজটা করার কথা না, কিন্তু তিনি সেটা দেখেছেন যে কি করে শুঁয়োপোকা প্রজাপতিতে আসছে এবং তার বিবরণটা লিখেছেন। এছাড়া তিনি নিজের চোখে গুটি ও তুতপোকার জীবনযাত্রা দেখে ওই সকল কীট থেকে রেশম উৎপন্ন করা সম্বন্ধে অনেক আবশ্যকীয় নূতন কথা সভ্য জগৎকে জানিয়েছেন। দেখো, তাহলে সভ্য জগৎকে জানিয়েছেন বলছেন, বাকিরা কি অসভ্য জগৎ? তা নয়। আসলে যারা এই এই যে জগৎটা সম্পর্কে পরিচিত নন তাদের কথা বলছেন, তাদের কাছে তিনি এই বার্তাটা পৌঁছে দিয়েছেন। ইংরেজ ও আমেরিকানের, আচ্ছা এটা মাথায় রাখবে তাহলে। শুঁয়োপোকা প্রজাপতির বিষয়টা নিয়ে কোন দেশের উকিল গবেষণা করেছেন, পর্যবেক্ষণ করেছেন? তিনি হচ্ছেন ফ্রান্সের উকিল। তাহলে এই ফ্রান্সের উকিল, এটা কিন্তু আমাদের এমসিকিউ এর একটা বড় বিষয় হতে পারে। আচ্ছা, এইবারে কি বলছেন এখানে, এক সেকেন্ড দাঁড়াও, না ঠিক আছে। ইংরেজ ও আমেরিকানের এক একটা হবি অর্থাৎ খেয়াল আছে। কেউ গার্ডেনিং করেন, বাগানে নানা রকম ফল ফুল উৎপন্ন করেন, এ একটা সুন্দর খেয়াল। এটা আমাদের দেশে এই যে বাগান করা, বাগানটাকে সাজানো, এটা কিন্তু ইউরোপিয়ানদের কাছ থেকে পাওয়া। আমাদের বাগান হতো, কিন্তু কেয়ারি করা বাগান যেটাকে বলা হয়, কেয়ার করা, সাজানো গোছানো, সেটা কিন্তু ছিল না। তা বলছে কেউ গার্ডেনিং করেন, বাগানে নানা রকম ফল ফুল উৎপন্ন করেন, এ একটা সুন্দর খেয়াল। কেউ বা প্রাণীতত্ত্ব অধ্যয়ন করেন, আবার কেউ বা পতঙ্গ বিজ্ঞান বা এন্টোমোলজি সম্বন্ধে আলোচনা করেন। আমাদের ভূতপূর্ব গভর্নর লর্ড কারমাইকেল নিজে পতঙ্গ সম্বন্ধে আলোচনা করিতেন। গভর্নর জেনারেল ছিলেন কারমাইকেল, তার কথা বলছেন। আচ্ছা, এই প্রবন্ধটার ভাষার দিক থেকে একটা সমস্যা আছে। দেখো, হঠাৎ করে এখানে এসে করিতেন, আলোচনা করিতেন, সাধু ভাষায় চলে গেলেন, মানে চলিত ভাষা থেকে। তাহলে সাধু ভাষায় চলে গেলে কিন্তু মানে একটা লেখার তো সেই এসেন্সটা থাকে না, বাট এক্ষেত্রে কিন্তু এই এই মুক্তিটা এই লেখাতে আছে, সাধু চলিতের একটা মিশ্রণ রয়েছে। এদেশে গভর্নমেন্ট পুনা কৃষি কলেজে লেফ্রয় নামক একজন মস্ত পতঙ্গ বিজ্ঞানবিদ এন্টোমোলজিস্টকে আনিয়াছেন। তিনি কোন কোন পতঙ্গ শস্য নষ্ট করে সে সম্বন্ধে আলোচনা করছেন। তার মানে পতঙ্গ শস্য নষ্ট করলে ক্ষতি কার? কৃষকের। তো সাধারণ বুদ্ধিতে আমরা কি জানি সেটাও এখানে উল্লেখ করেছেন। আমরা জানি শুধু পঙ্গপালই ফসল নষ্ট করে দেয়, কিন্তু আরো অনেক রকম পতঙ্গ আছে যারা ফসলের বড় কম ক্ষতি করে না। ইনি তাদেরই জীবনচরিত আলোচনা করছেন। জীবনচরিত কার হয়? জীবনচরিত তো মহাপুরুষের হয়, মানুষের হয়। কীট পতঙ্গের আবার জীবনচরিত কি? কিন্তু বলছেন যে না, উনি যেটা করছেন ওই তাদের জীবনের কথাটা লিখছেন, তো তার ফলে সেটাকে বলছেন জীবনচরিত। তা তাদের জীবনচরিত আলোচনা করছেন, আর কিসে তাদের নষ্ট করে শস্য বাঁচানো যায় তার উপায় আবিষ্কার করবার চেষ্টা করছেন। তাহলে এই যে বিজ্ঞান গবেষণা, একটা জিনিস লক্ষ্য করো, প্রফুল্লচন্দ্র রায় নিজে যেটায় বিশ্বাস করতেন সেটা হচ্ছে বিজ্ঞান পাঠ এবং বিজ্ঞানের আলোচনা শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকবে না। সেটা কিসে কাজে লাগবে না, তিনি মনে করতেন যে মানব জীবনের হিতকল্পে যদি সেই বিজ্ঞানকে কাজে লাগানো না যায় তাহলে সেই বিজ্ঞানের আর কি বা মূল্য আছে। তিনি যাদের যাদের কথা উল্লেখ করলেন, লক্ষ্য করে দেখো, তারা প্রত্যেকে কিন্তু এই বিজ্ঞানকে কাজে লাগিয়েছেন কিসে?
মানব জীবনের উন্নতি কল্পে। কেউ কিন্তু শুধু বিষয়টাকে ওই পড়াশোনার বিষয় হিসেবে রেখে দেয়, যে কারণে আমরা আগেই বলেছি যে প্রফুল্লচন্দ্র নিজেও তার যে বিজ্ঞান পাঠ এবং তার বিজ্ঞানের যে বিদ্যা তাকে তিনি প্রয়োগ করেছিলেন কোথায়, ওই যে তার যে প্রতিষ্ঠান যাকে আমরা বলি বেঙ্গল কেমিক্যাল, সেইখানে তিনি সেটা প্রয়োগ করেছিলেন। আর সেরকম মানুষের কথাই তিনি উল্লেখ করছেন। কৃষকের জীবনের সব থেকে বড় প্রয়োজন হচ্ছে কোনটা তার ফসল নষ্ট করতে পারে তাকে আইডেন্টিফাই করা, তাহলে সেটা তো দরকার। সুতরাং সেই আলোচনাটাই তিনি এখানে গুরুত্ব দিচ্ছেন। এই সকল ব্যাপারের আলোচনা ও অধ্যয়ন আমাদের ব্যবসা ও ধনাগম সম্বন্ধে অনেক সাহায্য করে। পরিষ্কার বলে দিলেন এখানে। কি বললেন? বলছেন যে এই সকল বিষয়ের আলোচনা আমাদের অধ্যয়ন আমাদের ব্যবসা, এটা তো মানুষের রুটি রুজির ব্যাপার, তাহলে সেই রুটি রুজির ব্যাপারে সাহায্য করছে। তাদের ধনাগম অর্থাৎ তাদের যে অর্থ রোজগার সেই ব্যাপারটায় সাহায্য করছে। যারা পতঙ্গ বিজ্ঞান অধ্যয়ন করেছেন তারা কি করে তুঁত পোকাকে রোগের হাত থেকে রক্ষা করে বর্ধিত করতে হয় তা জানেন। গুটি পোকার রোগ হলে তা থেকে ভালো রেশম হয় না। দেখো, রেশমটা তো একটা বাণিজ্যিক বিষয়, তাই না? এখানে তো একটা ব্যবসা বাণিজ্যের বিষয় আছে, অর্থের বিষয় আছে। তার ফলে বলছেন যে বিষয়টা যদি অর্থকেন্দ্রিক হয় তাহলে তাকে কিন্তু জানতে হবে, না হলে তিনি যদি না জানেন তাহলে কি করে তিনি চাষবাসটা করবেন। ফ্রান্সে ডিজিজ অফ সিল্কওয়ার্ম অর্থাৎ গুটি পোকার রোগ সম্বন্ধে পুস্তক প্রকাশিত হইয়াছে। সেই বই পড়ে যারা রেশমের চাষ করেন তারা গুটি পোকাকে বর্ধিত করবার নানা রকম উপায় জানতে পেরেছেন, আর সেই কারণে রেশমের চাষে খুব লাভবান হয়েছেন। আর আমাদের দেশে মুর্শিদাবাদ ও বহরমপুরে সেখানে রেশমের চাষ দিন দিন উঠে যাচ্ছে, কারণ আমরা ওই কাজ অজ্ঞ চাষাদের হাতে ফেলে রেখে দিয়েছি যাদের গুটি পোকা সম্বন্ধে খুব বেশি কিছু জ্ঞান নেই। দেখো, অজ্ঞ চাষা বলে তিনি কিন্তু তাদেরকে যে মানে অশ্রদ্ধা করছেন তা কিন্তু নয়। আসলে তিনি দেখো অজ্ঞ চাষা বলতে একটা করুণাই রয়েছে তাদের কাছে। কেন করুণা রয়েছে? তার কারণ হচ্ছে যে কৃষকরা যদি একটু জানতে পারতেন যে কিভাবে এই চাষটা করা যেতে পারে, তাহলে তারা তাদের ফলনটাকে খুব বাড়িয়ে দিতে পারতেন। মুশকিল হচ্ছে তারা তো সেটা জানেন না যে কিভাবে এই চাষটাকে আরো ফলপ্রসূ করা যেতে পারে, যে কারণে তারা এই গুটি পোকাকে বাঁচাতে পারছেন না। আমাদের দেশের মুর্শিদাবাদ তো এখনো সেই একই জায়গায় রয়েছে, মানে মুর্শিদাবাদ তো এখনো রেশমের চাষের জন্য বিখ্যাত না, তাই না? তাহলে এই যে মুর্শিদাবাদ, এটা যে রেশমের চাষের জন্য বিখ্যাত, বলছেন যে সেখানে আস্তে আস্তে কাজটা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং পুরোপুরি ভাবে প্রফুল্লচন্দ্র রায় তার প্রবন্ধের মধ্যে দিয়ে আলোচনা করছেন সেই বিষয়টাকে যেটা মানুষের উপকারে লাগে। মানুষের উপকারে যদি বিজ্ঞান চর্চা কাজে না লাগে তাহলে সেই বিজ্ঞান চর্চার কি বা মূল্য আছে? সেই বিজ্ঞান চর্চার কোনো মূল্য নেই। এই সমস্ত কারণেই বলছি যে শেখবার অনেক কিছু আছে, শুধু কেতাব পড়লেই হয় না। কেতাব মানে কি? কেতাব মানে হচ্ছে বই, অর্থাৎ বলছেন শুধু বই পড়লেই হবে না, তার সঙ্গে আরো অনেক কিছু শেখার আছে। তাহলে এতক্ষণ ধরে তিনি বলে গেলেন কি বই পড়া উচিত, কি বই পড়া উচিত না, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। এইখানে এসে বলছেন যে না, শুধু বই পড়লেই হবে না, বইয়ের সাথে সাথে দরকার। কি দরকার? আমি অ্যালবার্ট স্কুলে পড়তাম, সেখানে প্রত্যেক শনিবার কেশব সেনের বক্তৃতা হতো। কে কেশব সেন? বলো। কেশবচন্দ্র সেন কে? জানা আছে? না থাকলে বলো, জানা নেই আমি বলে দিচ্ছি। মানে জানা আছে কি নেই সেটা অন্তত বলো। কেশবচন্দ্র সেন তাহলে হয়তো আমার কথা শোনা যাচ্ছে না। দেখি কি হলো হঠাৎ।
কথা কি শোনা যাচ্ছে না? আমার অডিও কি ঠিকঠাক আসছে না? তাহলে এক কাজ করছি, আমি এটাকে তাহলে এলে উত্তরটা দিচ্ছ না কেন? আমি যে জিজ্ঞাসা করছি কেশবচন্দ্র সেন কে সেটা জানা না থাকলে সেটা অন্তত বলো, সেটুকু তো বলবে। না স্যার, জানা নেই। কেশবচন্দ্র ব্রাহ্ম সেনের নাম সমাজের শুনুনি? প্রতিষ্ঠাতা স্যার। হ্যাঁ, এটা জানা নেই কি করে বলছো? না স্যার, আমি কেশব, আসলে লেফট হয়ে গিয়েছিলাম, আমি জাস্ট না না, ঢুকে আমি তা বলছি না। যে বললে যে জানা নেই কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র সেনের কথা জানা নেই, এটা এটা হয়? এতদিন ধরে পড়াশোনা করে এসছো, কেশবচন্দ্র সেনের কথা তো স্কুলে পড়েছি আমরা। এটা কিন্তু এক্সপেক্টেড নয়। এমসিকিউ ভিত্তিক পড়াশোনা করলে এই সমস্যাগুলো হবে। ডিটেলসে পড়ো, কেমন বিস্তারিত পড়ো, এমসিকিউ ভিত্তিক পড়ো না, একদম এমসিকিউ ভিত্তিক পড়ো না। বই পড়ো, বই না পড়লে কিচ্ছু হয় না। আমি জানি নিশ্চয়ই এটা তাই হয়েছে হয়তো তোমাদের ক্ষেত্রে, তোমাদের দোষও নয় এটা। আহ, অনেকে এটা এনকারেজও করেন। যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছো, সমস্ত টেক্সট পড়েছিলে বলো তো আমাকে একটুখানি? প্রত্যেকটা গল্প, কবিতা, উপন্যাস, নাটক যা ছিল, প্রবন্ধ, একদম নিঃসংকোচে বলো, সত্যি কথা বলো। পড়েছিলে ধরে ধরে প্রত্যেকটা? না স্যার, যেগুলো ওই সেমিস্টার ভিত্তিক ছিল সেগুলোই। না, আমি তা বলছি না। ধরো পুতুল নাচের ইতি কথা, কথায় কথায় বলছি, এটা সিলেবাসে আছে। তাহলে পুতুল নাচের ইতি কথাটা কি পুরো উপন্যাসটা পড়েছিলে লাইন ধরে? সেটাই পড়েছিলাম জানতে স্যার, চাইছি। হ্যাঁ স্যার, ওই পড়েছিল। পড়েছো, যাক, পড়ে পড়েছিলাম থাকলে খুব। মোটামুটি একটা। হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ, মানে একবারই হয়তো পড়েছিলাম, কিন্তু মানে অনেকবার পড়িনি, মানে 3-4 বার করে পড়িনি, একবারই পড়েছিলাম, কিন্তু ব্যাস, পুরোটা পড়েছিলাম। বাহ, তাহলেই হবে, ঠিক আছে। সেই অভ্যেসটাকে বজায় রাখো। এখানে একাধিকবার পড়তে বলছি এই কারণে, যেহেতু এখানে লাইন তুলে প্রশ্ন হবে। আর গ্র্যাজুয়েশন মাস্টার্সে তো আর লাইন তুলে প্রশ্ন হতো না, বড় প্রশ্ন হতো। তো ঠিক আছে, মানে এখানে তোমরা আহ অন্তত বেশ কয়েকবার করে পড়ো। ঠিক আছে, বই পড়ার অভ্যেসটাকে রাখো, টেক্সট পড়ো। কেশবচন্দ্র সেনের কথা আমরা স্কুল জীবনে সবাই পড়েছি, কেউ পড়িনি এমন কিন্তু হয়নি। তাহলে এই নামটা পরিচিত। সমাজের তিনি প্রতিষ্ঠাতা নয়, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায়। তিনি হচ্ছেন ব্রাহ্ম সমাজের পরবর্তীকালে নববিধান ব্রাহ্ম সমাজের তিনি একজন উদ্গাতা ছিলেন। ব্রাহ্ম সমাজ তো ভেঙে গেছিল, যেখানে আমরা দেখেছি যে দেবেন্দ্রনাথ ঠাকুর, তার যে ব্রাহ্ম সমাজ আর নববিধান ব্রাহ্ম সমাজ আলাদা হয়ে গেছিল। তো এখানে বলছেন যে কেশব সেন তাদের ওখানে শনিবার করে বক্তৃতা দিতেন। তিনি একসময় বলেছিলেন, বাঙালির ছেলের লেখাপড়া শেখা যেন বালিশের খোলে তুলো পুড়ে দেওয়া হতো, তুলো পুড়ে দেওয়া, কেবল ঠাসা আর গাদা। কেন বলছেন ব্যাখ্যা করার দরকার নেই, কিন্তু তিনি এটা বলে দিয়েই বুঝিয়ে দিলেন যে লেখাপড়ার দশাটা ঠিক কিরকম। এই যে বালিশের খোলে তুলো পুড়ে দেওয়া, বালিশের খোলে যখন তুলোটা ভরা হয় দেখবে ঠেসে ভরা হয়, তাই না? মানে সে তুলো অতটা ঢুকুক কি না ঢুকুক, অতটা জায়গা আছে কি না আছে সেকেন্ডারি, একেবারে ঠেসে ঠুসে যতটা সম্ভব তুলোকে ভরে দেওয়া হয়। ঠিক বলছে, লেখাপড়া শেখাটাও সেরকম। সেখানে কতটা বুঝলাম কি বুঝলাম না সেটা সেকেন্ডারি ইস্যু। আসল হচ্ছে পরিমাণ, কোয়ান্টিটি, বেশি পরিমাণ তথ্যকে মুখস্থ করা। কিন্তু প্রকৃত অর্থে পড়াশোনা তো তা নয়, আজকের দিনেও তা নয়। যে কোনো ক্ষেত্রে পড়াশোনার প্রধান উদ্দেশ্য হচ্ছে বিষয়টাকে বোঝা, বিষয়টাকে চেতনার সাথে যুক্ত করা। শুধু কিছু তথ্য আহরণ করা কিন্তু পড়াশোনা নয়, তার জন্য তো গুগল রয়েছে। তা কেশবচন্দ্র সেন তিনি নিজে এই বিষয়টা অবজার্ভ করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে এইভাবেই পড়াশোনাটা হচ্ছে। তার উপরে অভিভাবক সর্বনাশ করছেন। স্কুলের ছুটি হলেই মাস্টার বাবুকে ছেলের পিছনে লেলিয়ে দেবেন। দেখো, ছেলে বিদ্যে শিখবে, লেলিয়ে দেবেন। লেলিয়ে দেওয়া কথাটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? মূলত কুকুরের ক্ষেত্রে, তাই না? তাহলে কি অসম্মান করছেন তিনি? না না, তা নয়। এই যে সিচুয়েশনটার কথা বললেন, এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাই যাই, আমি তুমি সবাই।
আমরাও তো স্কুল থেকে ফিরে সেই পড়তে গেছি, বা স্যার এসছেন, ম্যাডাম এসছেন, ম্যাডামের কাছে পড়তে গেছি, স্যারের কাছে পড়তে গেছি, তো হয়েছে। তাহলে এত যুগ আগে বসে যখন প্রফুল্লচন্দ্র রায় এটা লিখছেন, তিনিও কিন্তু একই জিনিস দেখছেন যে অভিভাবকরা স্কুল ছুটি হলেই আবার সেই টিচারের কাছেই পাঠিয়ে দিচ্ছেন। তাহলে স্কুলটা যে ছুটি হলো, ছুটিটা হলো কোথায়? আবার তো সেই পড়াশোনার জগতেই থাকতে হবে। একই তো হয়ে গেল। এরা হচ্ছেন মার্ডারার অফ বয়েজ, অর্থাৎ বালক হন্তা। বালক হন্তা কেন বলছেন? ওই যে বালকদের, মানে সেই যে কৈশোর কালের যে আনন্দটা, সেই আনন্দটাকে তারা নষ্ট করে দিচ্ছেন। কারণ স্কুলের ছুটির পর অন্তত 2 বা 2.5 ঘন্টা খেলা চাই। সে সময়টা খোলা মাঠে ছোট, দৌড়াও, লাফাও, নদীতে নৌকা বাও। তবে তো স্বাস্থ্য থাকবে, মনে প্রফুল্লতা আসবে। তাহলে যদি স্বাস্থ্য ঠিক থাকে, মন যদি আনন্দে থাকে, তাহলেই পাঠ্য বিষয়কে সহজে বোঝা যাবে। কিন্তু মনে যদি আনন্দ না থাকে, তাহলে পাঠ্য বিষয়টা তো আমার মগজে আসবে না, মগজে ঢুকবে না। সেই কারণে বলছেন শরীর চর্চা খুব জরুরি বিষয়। আচ্ছা, তা নয় বাড়ি এসেই কেতাব নিয়ে বসো। তারপর কোন ছেলে কোন বিষয়ে ব্যাকওয়ার্ড, অর্থাৎ কাঁচা, অমনি প্রাইভেট টিউটর লাগাও। ইংলিশে একটি, সংস্কৃতে একটি, সব বিষয়ে একটি একটি। এই লাইনগুলোকে তুলে যদি আমি 2025 সালে ফেলে দিই, এক ফোঁটা বিষয়ের পরিবর্তন হয়নি। সুতরাং সময় পাল্টেছে, কিন্তু বোঝা যাচ্ছে এই সিস্টেমটা দীর্ঘদিন ধরে একইভাবে অ্যাক্টিভ রয়েছে, একইভাবে ক্রিয়াশীল রয়েছে। এবং সেই সিস্টেমটার কথাই তিনি এখানে বলছেন, যে প্রত্যেকটা বিষয়ের একজন করে টিচার তাকে দেওয়া হচ্ছে। টিউটরের ঠেলায় বেচারি ছাত্র একেবারে ডাল, অর্থাৎ গাধা হয়ে ওঠে। উল্টো হওয়া উচিত ছিল তো। তাহলে এতজন শিক্ষককে যখন দেওয়া হয়েছে, তার তো বুদ্ধি বাড়বে, তার চিন্তা চেতনা বাড়বে, এটাই তো এক্সপেক্টেড। বলছে না, কখনো হয় না, বরং উল্টো হয়। কেন গাধা হয়ে ওঠে বলছেন, ডাল হয়ে ওঠে? নিজে ভাববার বা নিজের উপর নির্ভর করবার শক্তি তার একেবারে লোপ পায়। তাহলে আমাকে যদি কোনো একটা বিষয়কে সবসময় স্পুন ফিডিং করা হয়, যেটাকে আমরা স্পুন ফিডিং বলি, অর্থাৎ চামচে করে খাইয়ে দেওয়ার মতো করে আমাকে বিষয়টা রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাহলে আমি তো আর কখনোই নিজে ভাববো না, এটাই তো স্বাভাবিক। আমার তো এটাই অভ্যেস হয়ে যাবে যে আমাকে সবকিছু করিয়ে দেওয়া হবে। আর যে জিনিসটা আমরা চর্চা করব না, একটা সময় গিয়ে সেই জিনিসটার যে গুণটা, সেই গুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই বলি, এ প্রথার অনেক দোষ। কোন প্রথার? ওই যে প্রাইভেট টিউশন। এমারসন বলেন, গার্জিয়ানস আর বেনিফ্যাক্টরস, বাট সামটাইমস দে অ্যাক্ট লাইক দ্য ওয়ার্স্ট ম্যালফ্যাক্টরস। এই কথাটার মানেটা কি? বাংলাটা বলে দিয়েছেন। অভিভাবকগণ ছেলের উপকার করেন বটে, কিন্তু সময়ে সময়ে ভয়ঙ্কর অপকার সাধন করে থাকেন। আমাদের এটা ধারণা আছে একটা, যে অভিভাবকরা সবসময় তাদের সন্তানদের ভালোই চান। হ্যাঁ, ভালো চান, কিন্তু যেভাবে ভালো চাইছেন, সেইটা হয়তো তার সন্তানের পক্ষে উপযুক্ত নয়। এটা যে তার সন্তানের পক্ষে উপযুক্ত নয়, সেটা কিন্তু তিনি বুঝতে পারছেন না। কেমন? তার ফলে বলছেন যে উপকার করছেন ঠিকই, কিন্তু কখনো কখনো রীতিমতো ক্ষতিও করে ফেলছেন। বেশি পড়লেই বিদ্যে হয় না। আমি আজীবন ধরে সামান্য একটি বিদ্যা আয়ত্ত করবার চেষ্টা করছি, কিন্তু পাঠ ওই 1 ঘন্টা। ওই যে শুরুতে বলেছিলেন না, আমি প্রত্যেকদিন 1 ঘন্টা করে পড়ি। তা বলছেন একটি বিষয় আয়ত্ত করার চেষ্টা করছি, সেটা তার কেমিস্ট্রি, রসায়ন। কিন্তু সেই রসায়নটা আয়ত্ত করার চেষ্টা করার জন্য পড়ছেন কতক্ষণ? পড়ছেন হচ্ছে 1 ঘন্টা। তাহলে এই যে 1 ঘন্টা মাত্র তিনি পড়ছেন, 1 ঘন্টা পড়ে বিষয়টাকে আয়ত্ত করছেন। কিন্তু আমরা ভাবি কি, যত বেশি পরিমাণ পড়বো, যত বেশি সময় ধরে পড়বো, তত বোধহয় আমার লাভ হবে। বলছেন যে না, একেবারেই লাভ হবে না। আচ্ছা, আমাদের বাঙালির ছেলের জীবন যেন একটা ভার বাওয়া। ভার বাওয়া কেন বলছেন? আমাদের পিঠের ওপর যদি কোনো একটা বোঝাকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা যেভাবে এগোই, যেভাবে চলি, একটা বোঝা তো আমাদের কাছে কষ্টকর। বলছে জীবনটা যেন কষ্টকর। জীবন তো কষ্টের জীবন হবে না।
জীবনে দুঃখ কষ্ট আসবে, কিন্তু সামগ্রিকভাবে কেন এটা মনে হবে যে জীবনটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি, জীবনে আনন্দ থাকবে, হাসি থাকবে, এটাই তো আসল কথা। তার মধ্যে দুঃখও থাকবে, কিন্তু সেই দুঃখটাই জীবনের মূল হয়ে উঠবে কেন? কেন মনে হবে যে জীবনটা দুঃসহ বোঝার মতো? বলছেন বেদান্ত মতে জীবন কিছুই নয়। 2000 বছর ধরে আমরা চিরকাল শুনে আসছি জীবন মানে কিছুই নয়, নলিনী দলগত জলমীব। এর একটা প্রভাব জাতীয় চরিত্রে তো আছেই। আচ্ছা, বেদান্ত মতে আগে আসি। বেদান্ত কাকে বলে? বেদান্ত হচ্ছে উপনিষদকে বলে বেদান্ত। যেহেতু ওই বেদের যে 4টে অংশ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই সিকোয়েন্সে যদি আমরা আসি, আর শেষে আসছে কি? শেষে আসছে উপনিষদ, সেই কারণে উপনিষদকে বলা হচ্ছে বেদান্ত। বেদান্ত কি বলছে? উপনিষদ কি বলছে? উপনিষদ কিন্তু বলেছে যে মানুষের ওই যে মৃত্যুর পরে তার দেহটা নষ্ট হয়, কিন্তু তার আত্মা নষ্ট হয় না, আত্মা থেকে যায়, আত্মা অবিনশ্বর। এটাই উপনিষদের কথা। এবং উপনিষদ বলছে সেই আত্মা পরবর্তীকালে আবার নতুন দেহ নিয়ে এই পৃথিবীতে আসে। পরবর্তীকালে আমরা যেটা গীতাতে পেয়েছি, সেই গীতার যে ধারণা, গীতার যে দর্শন, সেই দর্শনের উদ্ভব কিন্তু হচ্ছে উপনিষদ। কেমন? উপনিষদ থেকেই কিন্তু সেটা এসছে। তাহলে উপনিষদ যে কথাটাকে বলছে, তার তাহলে তো এই ইহজীবনটার কোনো মূল্যই থাকে না। এবং উপনিষদ এটাও বলছে যে এই জন্মে সে কি কাজ করছে তার উপর নির্ভর করবে তার পরজন্ম। তাহলে পরজন্মও রয়েছে, এই জন্মের কোনো কিছু সার্থকতা নেই। তাহলে বেদান্ত মতে জীবন কিছুই না, জীবনের কোনো সার্থকতা নেই। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলেছেন, সেটা কি? নলিনী দলগত জলমীব। কথাটার মানে হচ্ছে পদ্ম পাতায় জলের মতো। পদ্ম পাতায় যদি জলের ফোঁটা পড়ে কি হয়? সেই জলটা তো আহ বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পরেই তো টুপ করে ঝরে পড়ে যায়, ওই মোমের মতো একটা আস্তরণ থাকে বলে। তা বলছেন জীবনটাও তো তাই, পদ্ম পাতায় জলের মতো। মানুষের জীবন, তার স্থায়িত্ব কতটুকু, তার নিশ্চয়তা কতটুকু? আমরা তো অনেক বড় বড় পরিকল্পনা করি, এই করব, ওই করব, সেই করব, কিন্তু সত্যি কথা বলতে আমরা কতক্ষণ এই পৃথিবীতে আছি এটার সম্পর্কেই তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে এই বিষয়ে যদি কোনো নিশ্চয়তা না থাকে, আহ জীবনের, তাহলে জীবনের আনন্দটা কোথায়? এই যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা, ততক্ষণ পর্যন্তই জীবনের আনন্দ। যে মুহূর্তে নিঃশ্বাস নেওয়া আমরা বন্ধ করব, ব্যাস এই সবকিছুই তখন মিথ্যা। এগুলোর কোনোটারই আর কোনো তখন ভ্যালু নেই, কোনো মূল্য নেই। তাহলে এর যে প্রভাব জাতীয় চরিত্রেও আছে, জাতীয় চরিত্রে কিভাবে আছে? জীবনটাই যদি এত অনিশ্চিত হয়, জীবনের যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে আর এসব করে কি হবে? এইটাকে বলছেন যে তার একটা প্রভাব জাতীয় চরিত্রেও আছে। আমাদের আমাদের যে স্বভাব, সেই স্বভাবের মধ্যেও এটা রয়ে গেছে, যে আমরা ধরেই নিচ্ছি এর তো স্থায়িত্ব নেই, তাহলে এটাকে খুব একটা গুরুত্ব দিয়েও লাভ নেই। কেমন? তাহলে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে উপনিষদের যে তত্ত্ব, জীবনবোধের যে তত্ত্ব, সেই তত্ত্বটা কিন্তু তিনি আহ বলছেন জাতীয় চরিত্রের ক্ষেত্রে সেই তত্ত্ব ক্ষতি করছে। সেটা কিন্তু তিনি কখনোই ইতিবাচক ভাবে দেখছেন না। আচ্ছা, তারপর কি বলছেন? আমরা সকলেই খানিকটা স্বীকার করে নিই যে জীবন একটা দুর্বহ ভার। বলি না যে আর পারছি না রে ভাই, এত পরিশ্রম করছি, তারপরে এই এত আর পারা যায় না। তার উপরে আবার এই ভয়ঙ্কর জীবন সংগ্রাম। জীবন সংগ্রাম বলতে কি বোঝাচ্ছেন তাহলে? জীবন সংগ্রামটা একদম যেভাবে বলেছেন, এটাও আমাদের 2025 সালে এসে ব্যাপারটা প্রায় একই রয়েছে, বিন্দুমাত্র চেঞ্জ হয়নি। কিন্তু জীবন সংগ্রামের যে যে উপাদানগুলো তিনি উল্লেখ করেছেন এখানে, সকালে 8টার সময় বাড়ি থেকে দৌড়দৌড়ি করে ম্যালেরিয়া জীর্ণ শরীরখানি নিয়ে, তখন ম্যালেরিয়া খুব একটা প্রচলিত রোগ ছিল এখনো, তাই যদিও অনেক জায়গাতে ম্যালেরিয়া হয়, ডেঙ্গুটা এখন বেশি হয়। তখন ম্যালেরিয়া মানে সাংঘাতিক ব্যাপার, আর ম্যালেরিয়াতে শরীর একেবারে ভেঙে যেত মানুষের। হ্যাঁ, মানে শরীরের সেই শক্তিটা একদম থাকতো না। কি বলছেন? ম্যালেরিয়া আহ জীর্ণ শরীরখানি নিয়ে ডেলি প্যাসেঞ্জারি করা, অর্থাৎ কলম পিষে
জীবিকা অর্জনের জন্য শহরের দিকে ছুটোছুটি করা। দেখো একদম আজকের দিনে সেই একজন অফিস গোয়ার মানুষ আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, যেভাবে কাজ করতে অভ্যস্ত, সেটাই তো তিনি এখানে লিখছেন। তাহলে কি এটাকে আজকের বিষয় না? তাহলে মানুষের এই রকম যে দ্রুত গতিতে ছুটে চলার জীবন, সেটা আজকের নয়, সেটা দীর্ঘদিনের একটা তার অভ্যাসের মধ্যে রয়েছে। সেই অভ্যাসটার কথাই তিনি লিখেছেন। দিন যে কোথা দিয়ে চলে যায়, দুর্ভাগ্য বাঙালি তা জানতে পারে না। অর্থাৎ দিনের গতিটা এত তীব্র, এত দ্রুত গতিতে একটা দিন বেরিয়ে গেল, বলছে বাঙালি জানতেই পারলো না যে দিনটা কোথা দিয়ে চলে গেল, দিনটা শুরু হলো কখন। একটা দিনের তো উপস্থিতি জানান দেবে, সেই উপস্থিতিটা জানানই দিচ্ছে না তাকে। কারণ কারণ সে প্রত্যেক মুহূর্তে একেবারে ছুটছে, দৌড়চ্ছে। আচ্ছা, কি বলছে তারপরে? পৃথিবীর কোনো আনন্দই সে উপভোগ করে না। আকাশের উন্মুক্ততা, আলোকের হাসি বা বাতাসের সুখময় স্পর্শ, এটা বাতাসের হবে, বাতাসের হয়ে গেছে, বাতাসের সুখময় স্পর্শ কিছুই তার প্রাণে সজীবতা ও নবীনতা আনয়ন করে না। তাহলে যে যে কথাগুলো বললেন, উন্মুক্ত আকাশ বা আলো, হাসি, বায়ু, এগুলো তো মানুষকে সজীব করে, আমাদের তো আনন্দ দেয়। কিন্তু বলছেন না, জীবন সংগ্রামটা সেখানে এত তীব্র হয়ে গেছে যে প্রকৃতির এই উপাদানগুলো তার মধ্যে কোনো আনন্দ দিতে পারছে না। একজন লেখকের নাম বলেছেন, এই লেখকের নাম আমি অবশ্য শুনিনি আগে, আমি সবকিছু শুনবো এমনটা কোনো কথাও নয়, কিন্তু প্রফুল্লচন্দ্র রায়ের পড়াশোনার তো একটা বিরাট ব্যাপ্তি ছিল। লাভকে বলছে, লাভকের জীবনের সুখ নামের একখানি পুস্তক আছে। তা সেখানে তিনি কি বলছেন, কোনো সাহেবই হবে লেখক আশা করছি, তার বাংলা অনুবাদ করেছেন জীবনের সুখ। ওই পুস্তকে তিনি বলছেন, জীবন কি শুধু ঔষধ গেলা? এই প্রশ্নটা তো আবারও মনে হচ্ছে 2025 সালে দাঁড়িয়ে করছেন। খুব কম পরিবার রয়েছেন এখন যে পরিবারে মাস গেলে একটা মাসকাবারি ওষুধের ফর্দ ওষুধের দোকানে জমা পড়ে না। ভেবে দেখো, একটা সময় বাড়ি থেকে মুদির দোকানের ফর্দ যেত মাসের শুরুতে, এখন ওষুধের দোকানেও একটা ফর্দ যায় প্রত্যেক মাসের শুরুতে, এই এই ওষুধগুলো লাগবে। তাহলে ওষুধ খেয়ে আমরা কি করছি? আমরা আমাদের জীবনটাকে প্রলম্বিত করছি। কিন্তু যে প্রলম্বিত জীবনটাকে নিয়ে আমরা রয়েছি, সেই প্রলম্বিত জীবনটাকে কি আমরা উপভোগ করতে পারছি? আমাদের রোগ ব্যাধি প্রচুর বেড়েছে, চিকিৎসা বিজ্ঞান অনেক ডেভেলপ করেছে, চিকিৎসা বিজ্ঞান আমার প্রাণটাকে ধরে আছে। কিন্তু প্রাণটাকে ধরে থাকা মানে টিকে থাকা আর বেঁচে থাকা দুটো তো এক জিনিস নয়। তাহলে এখন আমরা কি করি? এখন আমরা কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে ওষুধ খেয়ে টিকে থাকি, বেঁচে থাকি না। বেঁচে থাকলে কি হতো? বেঁচে থাকলে আমরা তো প্রাণ রসে ভরপুর থাকতাম। আর টিকে আছি মানে হৃৎপিণ্ডটা অ্যাক্টিভ রয়েছে। আমরা দেখি না লাইফ সাপোর্ট সিস্টেমের কথা বলা হয় হসপিটালে। লাইফ সাপোর্ট সিস্টেম মানে কি? চিকিৎসক কি বলছেন? চিকিৎসক বলছেন যে দেখুন, আপনাদের পেশেন্টের কিন্তু ব্রেন ডেথ হয়ে গেছে। না, তাহলে কি উনি মারা গেছেন? ক্লিনিক্যালি মারা গেছেন বলতে পারবো না, কিন্তু ব্রেন ডেথ হয়ে গেছে মানে মস্তিষ্ক কোনো কাজ করছে না, হৃৎপিণ্ডটা চলছে। তাহলে আমরা যতক্ষণ বাঁচবো আমাদের তো মস্তিষ্কটা কাজ করতে হবে। মস্তিষ্কটা যদি ক্রিয়াশীল না থাকে, তাহলে এই বেঁচে থাকার কি সার্থকতা? সুতরাং এখানে তিনি বলছেন যে ওই জীবনের উদ্দেশ্য কি শুধু ওষুধ গেলা? জীবনে আনন্দ উপভোগী বিধাতার উদ্দেশ্য। বলছেন স্বয়ং ঈশ্বর যদি এই পৃথিবীর সৃষ্টিকর্তা হন, তাহলে তিনি যে উদ্দেশ্যে এই বিশ্বকে সৃষ্টি করেছেন সেটা কি? সেটা হচ্ছে ওই আনন্দ উপভোগ করা, এটাই তার উদ্দেশ্য। কিন্তু আমরা কর্মদোষে সেই উদ্দেশ্য বিফল করি। তাহলে ঈশ্বর বলছেন তুমি আনন্দ করো, আর মানুষ তার কর্মদোষে কি করছে? সেই উদ্দেশ্যকে বিফল করছে, সেই উদ্দেশ্যকে সে ঠিকমতো ফলপ্রসূ করছে না। পাখি গান গায় কেন? প্রজাপতি মধু আহরণ করে কেন? যদি বিধাতার সৃষ্টিতে আনন্দ না থাকে।
তাহলে একজন বিজ্ঞানী হয়ে তিনি যে এখানে ঈশ্বর বিশ্বাস করছেন তা নয়, তিনি প্রচলিত ধারণার কথা বলছেন। তিনি বলছেন যে ঈশ্বর যদি সৃষ্টিশীল হন, তাহলে তিনি যে এত বৈচিত্র্য পৃথিবীতে সৃষ্টি করেছেন, তিনি কেন এত বৈচিত্র্য পৃথিবীতে সৃষ্টি করতে গেলেন? আসলে ঈশ্বর চেয়েছেন যে এই পৃথিবীতে মানুষ যেন আনন্দ করে। আর মানুষ কি করছে? ঈশ্বরের এই সৃষ্টি বা এই উদ্দেশ্যকে সাইডে রেখে নিজের জীবনকে আরো বেশি জটিল করে তুলছে। তার মানে ঈশ্বরের যে ইচ্ছে সেটাকে সে সেকেন্ডারি করে ফেলছে। কিন্তু পাখির গান গাওয়া, প্রজাপতির ফুল থেকে মধু আহরণ করা, এগুলো তো বিধাতা সৃষ্টির যে আনন্দ, সেই আনন্দেরই বহিঃপ্রকাশ। তারা তো কোনোদিন বিধাতা সৃষ্টির যে আনন্দ তাকে তো কোনোভাবেই তারা অস্বীকার করছে না, তারা তো সেটাকে কখনো বিফলে যেতে দিচ্ছে না। তাহলে মানুষই একমাত্র প্রাণী যে কিন্তু বিধাতা সৃষ্টির আনন্দকে সম্পূর্ণ বিফলে নিয়ে চলে যাচ্ছে। তো এই লেখাটা তো সংক্ষেপিত সম্পাদিত তো হবেই, আমরা তো আগেই বলেছি এটা পুরোপুরি যে একদম এক্সাক্ট যা ছিল সেটাকেই রাখা হয়নি। তো বুঝতে পারলে কিনা একটু আমাকে বলো। হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা, আর একটা লেখা আমরা একটুখানি পড়া শুরু করি, আজকে শেষ হবে না যদিও। সেটাও একটা প্রবন্ধ, তবে এই প্রবন্ধটা একটু অন্যরকম। দাঁড়াও, এটা কোন বইয়ে আছে আমি বলে দিচ্ছি, একটু দাঁড়াও। এটা রয়েছে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন। আমরা এতক্ষণ কোনটা করলাম? সাহিত্য সম্ভার স্যার। সাহিত্য সম্ভার করেছি। আচ্ছা, তাহলে এবারে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে যেটা আমরা করব, সেই লেখাটার নাম হচ্ছে বর্ষা, প্রমথ চৌধুরীর লেখা। এই প্রবন্ধটা আমরা পড়ব এবারে। দাঁড়াও দেখি, সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণী, এইটা রয়েছে কোন পাতায় আমি বলে দিচ্ছি, দেখি এখানে পিডিএফ এ তো সূচিপত্রটা ওইভাবে বোঝা যায় না। 41 পেজে স্যার। কত কত পাতা? 41। 41। আচ্ছা, 41 পাতা, দেখে নাও তাহলে। আচ্ছা, 41 পাতা কোথায়? দাঁড়াও, 41, তাই তো? এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, পেয়েছি। চলো স্ক্রিনটা আবার শেয়ার করছি। আচ্ছা, এইটা পড়া শুরু করার আগে আমি তোমাদের একটুখানি গ্র্যাজুয়েশনের বিষয় থেকে দু চারটে প্রশ্ন জিজ্ঞাসা করি। দু চারটের একটাই প্রশ্ন করো, তোমরা পারবে উত্তর দিতে। সাহিত্যে রূপরীতি ছিল না গ্র্যাজুয়েশনে? পড়েছো তো সাহিত্যের রূপরীতি? বলো একটু, না বললে আমি কি করে কি বুঝবো বলো? তোমরা 3-4 জন আছো, তার মধ্যে তোমরা কোনো রেসপন্স তো করো না। রেসপন্স না করলে তো ক্লাসটা করানো খুব মুশকিল হয়। হ্যাঁ পড়েছি অথবা পড়িনি, স্যার, এই তো উত্তর হতে স্যার পারে। সাহিত্যের রুব্রিটি ছিল, এবার আমি তো পাস করেছি সেই 2009, এখন ঠিক মনে নেই। 2009 পাশ করেছো বলে মনে থাকবে না কেন? এটা তো ঠিক আছে। সাহিত্যের রূপরীতি যেখানে উপন্যাস, প্রবন্ধ এগুলোর শ্রেণীবিভাগ গুলো পড়তে হতো, সেইখানে প্রবন্ধেরও শ্রেণীবিভাগ ছিল। প্রবন্ধের কটা ভাগ এবং কি কি মনে আছে কারুর? যে প্রবন্ধের কটা ভাগ আর কি কি ভাগ আছে প্রবন্ধের? আচ্ছা, আমি বলে দিচ্ছি, থাক তোমাদের বলতে হবে না। সেটা হচ্ছে যে প্রবন্ধ দু রকম হয়। একটা প্রবন্ধকে বলা হয় বস্তুনিষ্ঠ প্রবন্ধ, আর একটা প্রবন্ধকে বলা হয় ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। বস্তুনিষ্ঠ প্রবন্ধ আর ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে, যখন আমরা বলছি যে একটা প্রবন্ধ হচ্ছে বস্তুনিষ্ঠ, সেখানে যুক্তি থাকবে, লজিক থাকবে সেখানে। আচ্ছা, কারোর বোধহয় মাইক অন আছে, মাইকটাকে মিউট করো।
মাইক কেউ অন রেখো না প্লিজ। হ্যাঁ, যেটা বলছিলাম, যখন আমরা বলছি যে বস্তুনিষ্ঠ প্রবন্ধ, তখন সেখানে যুক্তি থাকবে। লেখক সেখানে নিজের মতামত জানাতে পারেন, তবে সেই মতামতটার পিছনেও তার একটা সাপোর্টিং লজিক থাকবে। আমি যদি তার মতামতকে অস্বীকার করি, আমি যদি বলি যে না না না, যেটা আপনি বলছেন এটা আমি ঠিক মানতে পারছি না, হতেই পারে, আমাকে তাহলে পাল্টা লজিক দিতে হবে, যুক্তি দিতে হবে, তাহলেই সেই মতামতকে অস্বীকার করা যাবে। তো এইটা হচ্ছে এক কথায় বলতে গেলে আমরা যেটাকে বলছি বস্তুনিষ্ঠ প্রবন্ধ। ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের ক্ষেত্রে কি হয় না, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের ক্ষেত্রে লেখক তিনি কিন্তু নিজের মতামতকে শুধু জানাচ্ছেন তা নয়, নিজের চিন্তা ভাবনাকে তিনি প্রকাশ করছেন। অনেকটা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ হচ্ছে আমাদের কবিতার মতো। কেমন? কবিতা যখন আমরা পড়ি, সেই সেই যে কবিতা, সেই কবিতা তো আহ, একেবারে যে আমি কবির মতো করেই বুঝবো এমনটা তো নয়। আমার বোঝার সাথে আরেকজনের বোঝার তো পার্থক্য থাকতে পারে কেন, পার্থক্য থাকেও তো, তাই না? তাহলে যখন আমরা দেখছি যে একটা লেখা হচ্ছে, লেখক সেখানে বলছেন যে তিনি এটা এটা মনে করছেন, তিনি একটা ফুলের দিকে তাকাচ্ছেন, সেই ফুলের দিকে তাকিয়ে তার মনের মধ্যে যে সমস্ত ভাবনাগুলো এলো, সেই ভাবনাগুলো তিনি যখন প্রকাশ করছেন, তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি প্রবন্ধ? সেটা হয়ে যাচ্ছে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। আমাদের এই যে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, এইখানে পাঠকের একটা দায় আছে। কি দায় আছে পাঠকের? পাঠককে কিন্তু লেখকের যে বক্তব্য, ধারণা, তার সাথে সমমর্মী হতে হবে। পাঠক যদি তার সাথে সমমর্মী না হন, তাহলে তিনি কিন্তু বিষয়টাকে বুঝতে পারবেন না। যেমন একটা কবিতা পড়ে বুঝতে গেলে আমাকে কবির ভাবনার সাথে একাত্ম হতে হয়, এখানেও সেই একই বিষয়, আমাকে সেই ভাবনার সাথে কোনো না কোনোভাবে একাত্মতা অনুভব করতে হবে, তাহলেই আমি বুঝতে পারবো বিষয়টা। এই যে প্রবন্ধটা বর্ষা প্রমথ চৌধুরীর লেখা, এটা কিন্তু এক ধরনের ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, বস্তুনিষ্ঠ নয়। কারণ তার নিজের যে মনের অনুভূতি, সেই মনের অনুভূতিগুলোকে লেখক কি করেছেন? তিনি বলে গেছেন। আর পাঠক হিসেবে আমরা কি করব? আমরা তার সেই মনের অনুভূতির সাথে নিজেদেরকে একাত্মতা বোধ করার চেষ্টা করব মাত্র। সবসময় যে পারবো তা নয়, বহু ক্ষেত্রে আমরা ভিন্ন মত পোষণ করতে পারি, তাও হতে পারে, সেই অপশনও রয়েছে। তাহলে চলো আমরা এই লেখাটাকে একটুখানি পড়া শুরু করি। আজকে বর্ষা প্রবন্ধটা, এখানে এই বর্ষা প্রবন্ধটা একটা মজা হচ্ছে, আজকে তাও সকালবেলায় হয়নি, কিন্তু বিগত 3-4 দিন ধরে সকালবেলায় উঠেই আমরা কি দেখছিলাম? একেবারে অঝোর ধারে বৃষ্টি। তার সাথে এর কিন্তু একটা মিল আছে, কেমন যে এই এই যে বর্ষা প্রবন্ধটাতে যা কিছু বলা হচ্ছে, কি বলছেন? এমন দিনে কি লিখতে মন যায়? আজ সকালে ঘুম থেকে উঠে দেখি যে যেদিকে যতদূর দৃষ্টি যায়, সমগ্র আকাশ বর্ষায় ভরে গিয়েছে। মাথার উপর থেকে অবিরাম অবিচ্ছিন্ন বৃষ্টির ধারা পড়ছে। সে ধারা এত সূক্ষ্ম নয় যে চোখ এড়িয়ে যায়, অথচ এত স্থূলও নয় যে তার চোখ জুড়ে থাকে। আচ্ছা, প্রথম যেখানে তিনি লেখাটা শুরু করলেন, সেখানে বলছেন এমন দিনে কি লিখতে মন যায়, কিন্তু কোন দিনের কথা বলছেন সেটা তো বলবেন। এমন দিন বলতে কোন দিন, সেটা তার পরের লাইনে এসে বলছেন। আর এই যে প্রশ্নটা, এমন দিনে কি লিখতে মন যায়, এটা কি আসলে প্রশ্ন? না, একেবারেই না। এটা আসলে তিনি তার বক্তব্যের সমর্থনে আমার কাছ থেকে একটা সমর্থন আশা করছেন। সেটা আশা করে তিনি বলছেন যে এমন দিনে কি লিখতে মন যায়। আসলে উত্তরটা তিনি দিয়ে দিয়েছেন, না না, মন যায় না তো। মন যে এমন দিনে লিখতে যায় না সেটাই তিনি বলছেন, একটা সমর্থন আশা করছেন এখানে মাত্র, আর কিছুই না। আচ্ছা, এখানে কি বানানটা লক্ষ্য করো, কয়ের হর্ষই। আমাকে বলতে পারবে কি বানানের হর্ষই বা দীর্ঘই কখন হয়? কিতে তো দুটোই হয়, হর্ষইও হয় হ্যাঁ স্যার, দীর্ঘই হয়। যখন উচ্চারণ
হ্যাঁ বলো বলো কি বলছো, অথবা না হয়। আরেকবার বলবে? যখন এই কি বানালে তখন উত্তর হ্যাঁ অথবা না হয় তখন এই বানানো হয়। আর দীর্ঘই কখন হয়? কি বলেছে? একটু পরিষ্কার করে বলো, তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, দীর্ঘইটা কখন হয় তাহলে? হ্যাঁ স্যার। বলছি এই বানানটা যখন থাকে পরে হস্তে তখন উত্তরে হ্যাঁ অথবা না না এই উত্তরটা আসে। হ্যাঁ, আর দীর্ঘই কখন হয় কয়ে? দীর্ঘ যখন অন্য কোনো প্রশ্ন অন্য উত্তর আসে। কিরকম উত্তর, উদাহরণ? হ্যাঁ, যেমন তোমার বাড়ি কোথায়, আমি আমার কোথায় সেটা বললাম সেরকম। না, কোথায় তো হবে না, কি দিয়ে? আচ্ছা, ঠিকই বলেছো। আরেকটু বলে দিই, তুমি যেটা বললে হ্যাঁ, ওটাকে এলাবোরেট করে দিচ্ছি আমি তোমার কথাটাকেই। সেটা হচ্ছে যে আমি বললাম তুমি কি খাবে, হ্যাঁ খাবো অথবা না খাবো না, এটা হচ্ছে কয়ে হর্ষই। এবার বললাম হ্যাঁ স্যার ওইটা হ্যাঁ, তুমি কি খাবে, ভুল হয়ে গেছে। ডাল ভাত রুটি তরকারি, তখন হচ্ছে কয়ে দীর্ঘই। তার মানে যদি বস্তুগত উত্তর চাই তখন হচ্ছে কয়ে দীর্ঘই। আর যদি আমার উত্তরটা বস্তুগত না হয়ে সেটা হয় হ্যাঁ বা না বাচক উত্তর, তখন সেটা হচ্ছে কয়ের হর্ষই। তুমি কি পড়ছো? হ্যাঁ, স্যার, না না না, হ্যাঁ আমি হঠাৎ করে পড়ছি না, ওটা আমি এখন ঘুমোচ্ছি, টিভি দেখছি, তাহলে কয়ের হর্ষই। তুমি কি পড়ছো, খবরের কাগজ গল্পের বই, তখন সেটা কয়ের দীর্ঘই। তাহলে এইখানে যেটা বলেছো একদম ঠিকই বলেছো। তাহলে এইখানে এমন দিনে কি লিখতে মন যায়, তিনি হ্যাঁ না বাচক উত্তর চাইছেন বটে, কিন্তু আসলে তিনি চাইছেন যিনি শুনছেন তিনি যেন বলবেন যে না, লিখতে মন যাবে না, আজকের দিনে লেখাটা ঠিক আসবে না। সকালে উঠে কি দেখছেন, বলছেন সমগ্র আকাশ বর্ষায় ভরে গিয়েছে, মাথার উপর থেকে অবিরাম অবিরল অবিচ্ছিন্ন বৃষ্টির ধারা পড়ছে, মানে টানা বৃষ্টি হয়ে চলেছে। এবার এই যে বৃষ্টির ধারা পড়ছে, সেই বৃষ্টির ধারার ক্যারেক্টারটা কিরকম সেইটা তিনি বোঝাচ্ছেন কিভাবে? বলছেন সে ধারা এত সূক্ষ্ম নয় যে চোখ এড়িয়ে যায়, অথচ এত স্থূলও নয় যে তা চোখ জুড়ে থাকে। তার মানে যে বৃষ্টির জলের ফোঁটা, তার যে আকারটা, তার আয়তনটা, বলছেন সেই আয়তনটা খুব একটা বেশিও নয়, খুব যে বিরাট মোটা আয়তনের তা নয়, আবার এমনটাও নয় যে না তার আয়তনটা একেবারেই ক্ষুদ্র, মানে গায়েই লাগছে না। তার মানে মাঝারি ফোঁটার বৃষ্টি হচ্ছে। কিন্তু তারপরে বলছেন আর কানে আসছে তার একটানা আওয়াজ। তার মানে বৃষ্টির ফোঁটা মাঝারি হতে পারে, কিন্তু বৃষ্টির যে দাপটটা, যে কন্টিনিউইটি, ধারাবাহিকতা, সেটা কিন্তু বিন্দু মাত্র বিরাম পায়নি, সেটা কিন্তু একদম একইভাবে চলেছে। তার ফলে বলছেন যে তার একটানা আওয়াজ কানে আসছে। এবার এই আওয়াজটাকে আমি কিভাবে দেখব, সেখানে ব্যক্তি বিশেষের রুচি নির্ভর করবে। যেটা বললাম ওই যে ব্যক্তিগত প্রবন্ধ, তো এখানে তো তিনি যুক্তি দিয়ে বলছেন না, এখানে তো তিনি অনুভবের কথা বলছেন। ফলে যখন তিনি বলছেন সে আওয়াজ কখনো মনে হয় নদীর কুলুধ্বনি, কখনো মনে হয় তা পাতার মর্মর, অর্থাৎ কখনো মনে হচ্ছে নদী যেমন বয়ে যায়, নদী বয়ে গেলে যে ধরনের আওয়াজ আসে, মনে হচ্ছে এই আওয়াজটা যেন ঠিক সেরকম। আবার কখনো মনে হচ্ছে শুকনো পাতার উপর দিয়ে বাতাস বয়ে গেলে যেরকম আওয়াজ হয়, এই আওয়াজটা যেন ঠিক সেরকম। তাহলে এই আওয়াজের তিনি দুটো চরিত্র পেয়েছেন, দুটো বৈশিষ্ট্য পেয়েছেন। তারপরে নিজেই বলছেন আচ্ছা, তাহলে এই যে তিনি দুটো বৈশিষ্ট্য উল্লেখ করলেন, আমিও কি এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবো যে এই দুটোই বৈশিষ্ট্য আছে? না, একেবারেই পারবো না। তাহলে আমরা এটা কি করে বলতে পারি? এটা লেখকের নিজস্ব অনুভূতির জায়গা, তিনি তার অনুভূতিতে বিষয়টাকে এইভাবে দেখেছেন, কিন্তু তার মানে এটা নয় যে এটা যুক্তিগ্রাহ্য। কি বলছেন, আসলে তা একসঙ্গে ও দুই। তাহলে এই আওয়াজটার মধ্যে দিয়ে দুটোকেই তিনি পাচ্ছেন একসাথে। কেননা আজকের দিনে জলের স্বর ও বাতাসের স্বর দুই মিলেমিশে এক সুর হয়ে দাঁড়িয়েছে। জলের স্বর বলতে কোনটা? জলের স্বর বলতে হচ্ছে বৃষ্টির আওয়াজ, তাকে বলছেন জলের স্বর। আর বাতাসের স্বর বলতে কোনটা? বাতাসের কণ্ঠস্বর হচ্ছে প্রবল বেগে হাওয়া বইছে বৃষ্টির সাথে সাথে, সেটা হচ্ছে বাতাসের স্বর। তাহলে জল এবং বাতাস এই দুটো মিলে একসাথে হচ্ছে আজকের এই অবস্থান।
এরপরে আবার কতগুলো কথা তিনি বলেছেন যেগুলোর সাথেও আমরা একমত হতে পারি, আবার ব্যক্তি অনুভূতিতে একমত নাও হতে পারি। এমন দিনে মানুষ যে অন্যমনস্ক হয় তার কারণ তার সকল মন তার চোখ আর কানে এসে ভর করে। আচ্ছা, আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, তাই তো? কিন্তু বাস্তব তো সেটা নয়। আমরা চোখ দিয়েও দেখি না, কান দিয়েও শুনি না। তাহলে আমরা আসলে চোখ দিয়ে ছবিটাকে তুলি। চোখ হচ্ছে ক্যামেরা, ক্যামেরা ছবিটা তুললো, কিন্তু ক্যামেরা যে ছবিটা তুললো এটা কিসের ছবি তুললো এটা তো চোখ বলে না। এটা কে বলে? এটা বলে হচ্ছে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্ক বলছে যে ছবিটা উঠলো, দেখো এটা কিন্তু একটা পেনের ছবি, কলম, এটাকে তুমি কর্নেটো আইসক্রিম ভেবে কামড় বসিও না। এটা তো চোখ বলছে না, এটা ব্রেন বলছে, মস্তিষ্ক বলছে। যখন আমরা কানে শব্দ শুনছি, এই যে শব্দগুলো তোমরা শুনছো, তাহলে কি কান তোমাকে বলছে এই শব্দের অর্থ কি? না, এটার অর্থটা কিন্তু বলছে মস্তিষ্ক। কান কি করছে? কান হচ্ছে রিসিভ করছে, কান হচ্ছে শুধু রিসিভার মাত্র, আর কিছু না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রক হচ্ছে মন, মস্তিষ্ক। এবার আমি যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, যেমন এই মুহূর্তে আমি এই ক্লাসটা তোমাদের সাথে লেখাপড়ায় একটু ব্যস্ত আছি, তাহলে নিশ্চয়ই আমার যদি অন্য কোনো জায়গায় অন্য কোনো কাজ থাকে, সেই কাজে আমি অংশ নিতে পারছি না এই মুহূর্তে। তাহলে মানুষের মন, সেই মনটা যদি খালি চোখ আর কান এই দুটোর উপর নির্ভর করে থাকে, অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সে মনটাকে কাজে লাগাতে পারবে না, কারণ মনটা তো অন্য জায়গায় ব্যস্ত আছে। তাহলে চোখ আর কানে কেন ব্যস্ত আছে? তার কারণ হচ্ছে চোখের মধ্যে দিয়ে চোখ ওই ছবিটা কন্টিনিউয়াস তুলে যাচ্ছে বৃষ্টির, আর সেই ছবিটা তোলার পরে সেই বার্তা পৌঁছে দিচ্ছে মনের মাধ্যমে মস্তিষ্কের কাছে, তার ফলে মন কিন্তু কাজে ব্যস্ত। আবার একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আবার একটা ছবি তোলা হলো, এই একটা শব্দ এলো, যে শব্দটা এলো সেই শব্দটা কানে ঢুকলো, তারপরে সেই শব্দটা কিন্তু আবার চলে গেল কোথায়? কোথায় বার্তা পৌঁছলো? বার্তা পৌঁছে দিল কিন্তু সেই মস্তিষ্কের কাছে। তাহলে মন তো ব্যস্ত আছে অন্য কাজে, তাহলে মানুষ তো অন্যমনস্ক হবেই। হয় না অনেক সময় যে আমরা হয়তো বসে কিছু একটা ভাবছি, কেউ একটা কিছু বলে যাচ্ছেন, তারপর হঠাৎ করে, কিরে শুনলি? হ্যাঁ, না কি বলছিলে, হ্যাঁ বলো তো, না আমি একটু তার মানে কি আমার মনটা অন্যদিকে ছিল, তার ফলে তিনি যেটা বলছেন সেটা শুনিনি। আমাদের এই চোখ পোড়ানো আলোর দেশে বর্ষার আকাশ আমাদের চোখে কি যে অপূর্ব স্নিগ্ধ প্রলেপ মাখিয়ে দেয়, তা বাঙালি মাত্রই জানে। চোখ পোড়ানো আলোর দেশ কেন বলছেন? গ্রীষ্মপ্রধান দেশ তো, সূর্যের তেজ সবসময় সাংঘাতিক। সেইখানে বর্ষা আমাদের কাছে একটা খুব কাঙ্ক্ষিত ঋতু। তবে তা যে বাঙালি মাত্রই জানে, বাঙালি মাত্রই জানে কেন? কারণ এই প্রাকৃতিক পরিবেশের যে তারতম্যটা, এটা বাঙালিরা উপভোগ করতে পারে। যেমন ধরো, বর্ষাকে নিয়ে আমাদের যে রোমান্টিসিজম, তুমি দেখবে ইংরেজ কবিদের মধ্যে বর্ষাকে নিয়ে রোমান্টিসিজম খুব কম, বরং তারা কিন্তু বসন্তকে নিয়ে অনেক বেশি রোমান্টিক, তারা শরৎকে নিয়ে অনেক বেশি রোমান্টিক। বর্ষাকে নিয়ে নয়, বর্ষাকে নিয়ে কবিতা আছে, রোমান্টিসিজমটা নেই খুব একটা। কেন? তার কারণ হচ্ছে তাদের দেশটা তো শীত প্রধান, বছরের অধিকাংশ সময় ঠান্ডা, তার মধ্যে একটা মেঘলা আবহাওয়া, সব সময় সেই বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে। পুরোনো দিনের যে ইংল্যান্ডের বা গল্প উপন্যাসগুলো আছে, যদি পড়ো দেখবে সেখানে এইরকম বর্ণনা, শার্লক হোমসের যেমন গল্প, গোয়েন্দা গল্প, হোমস যখন বাড়ি থেকে বেরোতো সবসময় একটা রেনকোট পরতো, ছাতা নিত, ওই টিমটিমে গ্যাসের আলো জ্বলছে তার মধ্যে দিয়ে, এটা খুব বিষণ্ণতা। তাদের মধ্যে বর্ষার রোমান্টিসিজম আসবে না, বরং রোদ যেদিন উঠেছে ঝলমলে, ও দারুণ আনন্দের বিষয়, তাদের কাছে সেইটা হচ্ছে রোমান্টিসিজম। কিন্তু আমাদের তো গ্রীষ্মপ্রধান জায়গা, সুতরাং একটু বর্ষার জল পড়লে যে ঠান্ডা হয়, তার ফলে সেটাকেই আমরা বাঙালিরা অন্যভাবে গ্রহণ করি। আজকের আকাশ দেখে মনে হয় ছায়ার রঙের কোনো পাখির পালক দিয়ে বর্ষা তাকে আগা গোড়া মুড়িয়ে দিয়েছে, তাই তার স্পর্শ আমাদের চোখের কাছে এত নরম, এত মোলায়েম। পাখির পালকে যদি হাত দিই আমরা,
যে অনুভূতিটা হয়, এখানে প্রাবন্ধিক বলছেন আকাশের দিকে যদি আমরা তাকাই আজকে, আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন সেই পাখির পালককে স্পর্শ করার অনুভূতি। কেন? ওই যে ধূসর রঙের, ছায়ার রং মানে কি, ধূসর রঙের কোনো পাখির পালক, তাকে স্পর্শ করলে যে একটা সুন্দর নরম অনুভূতি পাই, বলছেন ওই আকাশটাও ঠিক তাই। আকাশটা তো মেঘলা আকাশ, তো তার ফলে ধূসর রং হয়ে আছে। আর আমাদের চোখকে কি করছে সেটা? আমাদের চোখকে সেটা আরাম দিচ্ছে, চোখকে সেটা স্নিগ্ধ করছে, কষ্ট দিচ্ছে না। তারপর চেয়ে দেখি গাছপালা, মাঠ ঘাট সবারই ভিতরে যেন একটা নূতন প্রাণের হিল্লোল বয়ে যাচ্ছে। এই যে নূতন প্রাণের হিল্লোল বয়ে যাচ্ছে কেন? সে প্রাণের আনন্দে, আচ্ছা, তার কারণ এতদিন পর্যন্ত প্রকৃতি শুধু মানুষ নয়, প্রকৃতিও তো সেই একেবারে রিক্ত হয়েছিল, দগ্ধ হয়েছিল সূর্যালোকে, সূর্যের তাপে। তাহলে সেই প্রকৃতির ওপর যখন বৃষ্টির জল পড়েছে, তারাও শান্ত হচ্ছে, তারাও স্নিগ্ধ হচ্ছে। মানুষের মনের যে অনুভূতি মানুষ তো প্রকাশ করতে পারে, যেমন তিনি করছেন, প্রকৃতি তো প্রকাশ করতে পারে না, কিন্তু প্রকৃতির সেই প্রকাশটাকে মানুষ অনুভব করতে পারে, যেমন প্রাবন্ধিক অনুভব করছেন। এবং তিনি এই প্রকৃতির মধ্যে যেন মানব সত্তাকে দেখছেন। কিভাবে? সে প্রাণের আনন্দে নারকেল গাছগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলছে, আর তাদের মাথার ঝাঁকড়া চুল কখনো বা এলিয়ে পড়ছে, কখনো বা জড়িয়ে যাচ্ছে। তাহলে বলছেন যে নারকেল গাছ তো স্বাভাবিকভাবেই তার উপর যখন বৃষ্টির জল পড়ছে সে ভিজবে, কিন্তু এখানে প্রাবন্ধিক বলছেন না, সে ইচ্ছে করে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলছে সে। আর তাদের মাথার ঝাঁকড়া চুল কখনো বা এলিয়ে পড়ছে, কখনো বা জড়িয়ে যাচ্ছে। ঝাঁকড়া চুলটা আসলে কি? ঝাঁকড়া চুল হচ্ছে গাছের পাতাগুলো, পাতাগুলো কখনো ঝুলে ঝুলে পড়ছে, কখনো বা একটা আরেকটার উপর জড়িয়ে যাচ্ছে। আর পাতার চাপে যেসব গাছের ডাল দেখা যায় না, সেসব গাছের পাতার দল এ ওর গায়ে ঢলে পড়ছে, পরস্পর কোলাকুলি করছে। মানে আনন্দ, আনন্দে খুশিতে যেমন আমরা একে অন্যের গায়ে ঢলে পড়ি, আনন্দে অন্যকে জড়িয়ে ধরে কোলাকুলি করি, বলছেন প্রকৃতি জগতে একটা আনন্দের সাড়া পড়ে গেছে এই বৃষ্টির জন্য। কখনো বা বাতাসের স্পর্শে বেঁকে চুরে এমন আকার ধারণ করছে যে দেখলে মনে হয় বৃক্ষলতা সব পত্রপুটে ফটিক জল পান করছে। বৃক্ষলতা সমস্ত ওই যে পাতার উপর জল পড়ছে, তো তিনি বলছেন পত্রপুট, যেন হাতটাকে তারা পেতে রেখেছে। আর ফটিক জল হচ্ছে পরিষ্কার শুদ্ধ জল। সেই বৃষ্টির জলটা পাতার উপর পড়ছে, বৃষ্টির জলটা যে পাতার উপর পড়ছে সেটাকে তিনি কবি কল্পনায় দেখছেন। এটা প্রবন্ধ বটে, কিন্তু আসলে লেখাগুলোর মধ্যে পুরোটা কবি কল্পনা আছে। সেই কবি কল্পনায় তিনি দেখছেন যে আরে পাতার উপর যে বৃষ্টির জলটা পড়লো, এই জলটা যেন তারা পান করছে, শুদ্ধ জলটা। কারণ এরা প্রায় মানুষের মতো, তাদের মধ্যে মানবীয় সত্তা তিনি এখানে লক্ষ্য করছেন। আচ্ছা, এই পর্যন্ত আজকে আমরা রাখছি, পরের দিন আমরা এটাকে কমপ্লিট করব, আর তারপর একটা কবিতায় চলে যাব। তো কোন কবিতায় যাব সেটা দেখছি, আমি আগে থেকে বরং স্যারকে জানিয়ে রাখবো, তোমরা একটুখানি পড়ে রাখবে সেই কবিতাটা। আর আমি সাহিত্যের ইতিহাসে কিছু নোট আমি রেডি করছি, আমার এখনো করা হয়নি, তো সেগুলো দিয়ে দেবো, তোমরা একটুখানি বইটা পড়তে থাকো। আর ফুল মক টেস্টের জন্য একটু প্রিপেয়ার্ড হও। ফুল মক টেস্টটা আমি স্যারকে বলবো এখনই নিয়ে নিতে। তোমরা তোমাদের যা কিছু পড়েছো, মানে ক্লাসে কি হয়েছে সেটা বলছি না, ওভারঅল তোমাদের যা কিছু পড়া হয়েছে তার উপর ভিত্তি করে ফুল মক টেস্ট দেবে। কিছু প্রশ্নের উত্তর পারবে, কিছু প্রশ্নের উত্তর পারবে না, কিন্তু মক টেস্টের কোশ্চেন গুলোকে তুমি যদি অ্যাসেট হিসেবে রেখে দাও, তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমার ডেফিনেটলি সেটা কাজে লাগবে। কেমন? সুতরাং পুরো সিলেবাস হয়ে যাওয়ার পরে পরীক্ষা দেবে তো ঠিক আছে, কিন্তু তার আগেও মক টেস্টটা দেওয়া শুরু করে দাও। যদি সেপ্টেম্বরেই আমাদের এক্সাম হয় বলে ধরে নিই, তাহলে কিন্তু মক টেস্টটা এখন থেকেই আমাদের একটু দেওয়া উচিত। ঠিক আছে, বোঝা গেছে? স্যার। বেশ। আর অ্যান্সারটা স্যারের কাছে চেয়ে নিও, ওই যেটা দিয়েছেন স্যার, তো সেখান থেকে অ্যান্সার গুলো দেখে নিও। ঠিক আছে, ওকে, তাহলে এখানে এন্ড করছি আজকে। আর হ্যাঁ, গ্রামারের টপিক গুলো একটু স্যারকে লিখে পাঠিয়ে দেবে, স্যার আমাকে দিয়ে দেবেন, বলবে আমাকে দিয়ে দিতে টপিক গুলো। ঠিক আছে, আচ্ছা ওকে, স্যার। গুড নাইট স্যার। গুড নাইট।